ছাড়ুন আমায়। আমাকে টাচ করার সাহস কি করে হয় আপনার? আর এসব ফালতু কথা আমাকে না বলে আপনার লাইফ লাইনকে বলুন, কাজে লাগবে। আপনার এই শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা মরে যাওয়া নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই। ট্রাস্ট মি, আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে। প্লিজ ছাড়ুন আমায়। আপনার প্রতিটি স্পর্শকে ঘৃণা করি আমি। আই জাস্ট হেট ইউ। ঘৃণা ঘৃণা ঘৃণা? কিসের এত ঘৃণা তোমার? কি করেছি আমি? টেল মি, ড্যাম ইট। ছাড়ুন আমায়। কিসের অধিকারে জবাবদিহিতা চান আপনি? আমি আপনার বউ নাকি জিএফ? কোনোটাই নয়। সো জাস্ট স্টপ দিস কাইন্ড অফ ড্রামা। এই যে মামা, রিক্সা থামান। কেন? রিক্সা কেন থামবে? কারণ আমি নামবো। আপনার মতো থার্ড ক্লাস কোনো পার্সনের সাথে একসাথে বসতে আমার গা গুলায়। এই মামা, থামাতে বলছি না? থামাবেন নাকি চেঁচিয়ে মানুষ জমিয়ে মার খাওয়াবো? সবাইকে বলবো আপনি এই লোকটার সাথে মিলে আমায় তুলে নিয়ে যাচ্ছেন। কি হলো, চেঁচাবো? প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে আমার শরীর। সব সহ্য হয় আমার, কিন্তু কোনো ছলনাময়ী কখনো নয়। রিক্সা থামানোর সাথে সাথে নেমে হাঁটা দিলাম। শুভ্র ভাইয়া নিচু হয়ে মাথার চুল মুঠো করে বসে আছেন চুপচাপ। আমি হাঁটছি আর ভাবছি এই লোকটা পিছু ছাড়ছে না কেন আমার। মন ভাঙা ছিল, ভেঙেছে। আর কি চায় সে? এই রাগ, এই জেদ আমি কাকে দেখাবো? সবার ধারণা হবে আমি ওভার রিয়্যাক্ট করছি। আরে এই কথা বলার আগে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের কোমর জড়িয়ে থাকতে দেখার সাহসটা জোগাড় করো। যে কোনো পরিস্থিতিতে কোনো মেয়েই তা পারবে না। যা পারবে তা হলো বড় বড় কথা বলা। সাচ আ ইডিয়েটস। আমার ভাবনার প্রহরকে ছিন্ন করে কেউ হুট করেই কোলে তুলে নিল আমায়। হঠাৎ ঘটা ব্যাপারটায় আমি চমকে গেলেও শুভ্রর মুখটা দেখেই চমকটা রাগে পরিণত হলো মুহূর্তেই। ছুটাছুটি করেও লাভ হলো না। ওনার ওজন যেখানে 80 কেজি, আমার মাত্র 45। ওনার সাথে পেরে ওঠার কথাও না। কিছুক্ষণের মধ্যেই হাঁপিয়ে উঠলাম আমি। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রিকশায় বসে পড়লেন। এই মুহূর্তে শরীর নাড়ানোর ক্ষমতাও আমার নেই। ওনার বুকের সাথে মিশে আছে আমার মাথা। ওনার হার্টবিটের শব্দ আমার কানে স্পষ্ট। কি তুমুল গতিতে ছুটছে। একসময় এই শব্দটা আমাকে নেশা ধরাতো, কিন্তু এই মুহূর্তে সেটা নিতান্তই বিরক্তির বিষয়। অন্য কারো ভালোবাসার মানুষের বুকের শব্দ আমি শুনবো কেন? যে অধিকার আমার নেই, সেই অধিকারের অধিকারী হতে চাই না আমি। সারাটা বিকেল আর সন্ধ্যাটা শপিং করে কেটেছে, সাথে বেড়েছে বিরক্তি। বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল বড্ড নিষ্ঠুরভাবে। ইস, কি পাষাণ! রাতের নিস্তব্ধতাকে কতটা নিষ্ঠুরতার সাথে ছিন্ন ভিন্ন করে দিল মুহূর্তে। ফোনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। ফোনের স্ক্রিনে চিত্রার হাসিমাখা মুখ ভাসছে, সাথে ভাসছে বাংলা অক্ষরে লেখা তার নাম চিত্রা। আমার ফোনে একমাত্র ওর নামটাই বাংলা ফন্টে লেখা। তার কারণটা অবশ্য তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ওর নামটাতে একটা উপন্যাস গন্ধ আছে, সেরকমটাই বলে মনে হয় আমার। উপন্যাসের নায়িকাদের মতো নাম। আর ভাগ্যের পরিহাসে আমার গল্পটাকে ছিন্ন ভিন্ন করে সেখানেও নিজের নামটা লাল কালিতে লিখে নিয়েছে সে গভীরভাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা তুললাম। হ্যালো। হ্যালো রোদ, হুম। কাল ভার্সিটি আসছিস তো? কাল তো রিইউনিয়ন। দারুণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানিস। এখানে শেয়ার ইওর লাভ সেশন নামে একটা সেকশন অ্যাড করা হয়েছে এবার। সবাই তার লাভ এক্সপিরিয়েন্স শেয়ার করবে। জাস্ট অসাম একটা বিষয়। আসবি তো? দেখি। দেখা দেখি কিসের? এখানে তো দেখা দেখির কিছু নেই। তুই আসবি ব্যাস। শুধু যে আসবি তা না, একদম শাড়ি পরে আসবি। বললাম তো দেখি, এখনো শিওর হতে পারছি না। রোদ, এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।
50 বছরের সব ব্যাচের ভাইয়া আপুরা আসবে। তাদের মধ্যে অনেকেই সাকসেসফুল। ওদের সাথে পরিচয় থাকলে আমাদের কেরিয়ারে এফেক্ট পড়বে। দে ক্যান গিভ আস আ গ্রেট চেঞ্জ। চিত্রা, তুই এই মুহূর্তে ফোনটা রাখবি। তোর এই হিসেব নিকাশটা আমার সাথে না করে ক্যালকুলেটরের সাথে কর, সেটা বেশি এফেক্টিভ হবে। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। এই চিত্রাটা অলওয়েজ রং টাইমে কল করবে আর আমাকে বিরক্তির চরম সীমায় পৌঁছে দেবে। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাস্তার সোডিয়ামের আলোর কিছু অংশ আমার বারান্দায় হানা দিয়েছে। আকাশের চাঁদটা মেঘের সাগরে হাবুডুবু খাচ্ছে বারবার। আকাশ থেকে চোখ নামিয়ে রাস্তার দিকে তাকালাম। একজোড়া কাপল হাতে হাত রেখে হেঁটে চলেছে। মেয়েটির হাতে আইসক্রিম, মাথাটা পাশের মানুষটার কাঁধে। এই মুহূর্তে এই মেয়েটিকেই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলেই বোধ হচ্ছে। মানুষ তার জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে এমন একটা ভুল করে যার জন্য তাকে পস্তাতে হয়, কষ্ট সহ্য করতে হয়, ব্যথা সহ্য করতে হয়। কখনো তা মিষ্টি ব্যথা, কখনো বা আমার ক্ষেত্রে ব্যথাটা বড্ড তীক্ষ্ণ। প্রথম যৌবনের প্রথম ভালোবাসা, প্রথম আঘাত, প্রথম পরাজয় খুবই কষ্টের হয়। যে কষ্টটা এই মুহূর্তে আমার প্রতিটা পেশিতে বয়ে চলেছে, অদ্ভুত একটা ভাইরাসের মতো। গোলাপি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, কপালে ছোট্ট কালো টিপ, হালকা গোলাপি লিপস্টিকের সাথে চোখে কড়া করে কাজল এঁটে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তৈরি হয়ে নিলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিটা খুব সুন্দর করে সাজিয়েছে আজ। গেটে পা রাখতেই চিত্রাকে দেখতে পেলাম। মুখে হাসি যেন ধরছেই না তার। বেগুনি রঙের শাড়িতে বড্ড মিষ্টি লাগছে ওকে। রূপবতী কন্যা তার, কেশ বরণ চুল। এই মেয়েকে দেখে ছেলেরা তো প্রেমে পড়তে বাধ্য। চিত্রার পাশেই দাঁড়িয়ে আছে শুভ্র ভাইয়া। উনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখে যেন হাজারো আকুতি। এত সুন্দরী প্রেমিকা পাশে থাকতেও উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন বুঝতেই পারছি না। উনিও গোলাপি আর সাদার সংমিশ্রণে পাঞ্জাবি পরেছেন, বেশ লাগছে। কিন্তু আজ ওনাকে খুঁটিয়ে দেখার সাহস জোগাতে পারলাম না। খুব দ্রুতই চোখ সরিয়ে নিলাম। অন্যের জিনিস বলে কথা। আমাকে দেখেই চিত্রা দৌড়ে এলো। চশমা ঠিক করতে করতে কথা ঝুলি নিয়ে বসলো সে। আমি ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছি। তখনই কোথা থেকে সাহেল ভাইয়া এসে হাজির। এই সানশাইন, খুব মিষ্টি লাগছে তোমায়। ধন্যবাদ ভাইয়া। মাই প্লেজার ম্যাম। ব্রেকফাস্ট করেছো? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে করনি। আমিও করিনি। চলো একসাথে ব্রেকফাস্ট সেরে আসি, অনেক কাজ। এই অভ্র, অনুষ্ঠান শুরু কর। এখন আপাতত আমার কোনো কাজ নেই। এবার একটা খাওয়া দেব, প্লিজ। আর কোনো কাজের কথা বলিস না। এই সানশাইন, চলো। শুভ্র ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো উনি চাইছেন না আমি সাহেল ভাইয়ার সাথে যাই। ওনার চাওয়া দিয়ে আমার কি কাজ। আমি হাসি মুখে সাহেল ভাইয়ার সাথে হাঁটা দিলাম। আমাদের খাবার আসার আগেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। সাহেল ভাইয়া আমাকে অ্যারেঞ্জমেন্টের হ্যান ত্যান বোঝাচ্ছিলেন। তখনই অ্যানাউন্সমেন্ট হলো, সো গাইস, এখন আমাদের প্রিয় শুভ ভাইয়াকে রিকোয়েস্ট করছি তার লাভ এক্সপিরিয়েন্স সম্পর্কে বলার জন্য। আচ্ছা ভাইয়া, আপনার লাইফে কি ভালোবাসা এসেছিল? যদি এসে থাকে তাহলে কে সে লাকি মেয়ে? হ্যাঁ, আছে এমন একজন। ওয়াও, এই ভার্সিটির মেয়েদের জন্য অবশ্য ব্যাড নিউজ। তবুও তারা ভগ্ন হৃদয় নিয়ে আপনার লাভ এক্সপিরিয়েন্স শুনতে চাই। গাইস, ডু ইউ ওয়ান্ট টু লিসেন? তো ভাইয়া, আপনার ভালোবাসা বলে কথা, নিশ্চয়ই এক্সট্রা অর্ডিনারি হবেন তিনি। আমায় যদি জিজ্ঞাসা করা হয় হয় আর লাভার, তাহলে বলবো কোনো রিজন নেই। ওকে ভালোবাসার কোনো রিজন নেই আমার কাছে। অজানা কোনো কারণে ভালোবাসে তাকে। আর খুব অদ্ভুত বিষয় কি জানেন, সেও কোনো অজানা এক কারণে আমায় ঘৃণা করে। যেখানে আমি ওর সাথে কথা বলতে না পারলে আমার শ্বাস আটকে আসে, আর সেখানেও আমার কথা শুনে বিরক্তিতে ওর শ্বাস আটকে আসে। যেখানে তার হালকা ছোঁয়া আমার শরীরে শিহরণ জাগায়,
সেখানে আমার ছোঁয়া ওর নাকি ঘৃণা আসে। অদ্ভুত এক ভালোবাসা আমার, তবুও দিন শেষে ওকে একবার দেখার জন্য মরে যেতে ইচ্ছে করে, কিন্তু সে বোঝে না, বড্ড অবুঝ সে। এই অবুঝ মেয়েটিকে চাই আমার। দিন শেষে চোখে চোখ রেখে বলতে চাই, তোকে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোকেই চাই। ওয়ান সাইডেড লাভ? মেবি। আপনাকে কেউ ঘৃণা কি করে করতে পারে? ব্যাপারটায় আমরা সবাই সারপ্রাইজড। এনিওয়ে, উনি কি এখানে আছেন? হ্যাঁ, সে এখানেই কোথাও আছে। ভাইয়া, তাহলে ওনাকে ডেডিকেট করে একটা গান যদি গাইতেন। আপনার ব্যক্তিত্বের সাথে আপনার গানের দেওয়ানাও কিন্তু এখানে অনেক। প্লিজ ভাইয়া, জাস্ট অন সং। না না, আজ নয়। প্লিজ ভাইয়া, প্লিজ, ফর আওয়ার গেস্ট। ওকে। ক্যাম্পাস কাঁপিয়ে তালির জোয়ার উঠল। আমি ততক্ষণে মঞ্চের খানিকটা কাছে গিয়ে দাঁড়িয়েছি। উনি মুচকি হেসে গিটারটা হাতে তুলে নিলেন, হালকা হাতে সুর তুললেন গিটারে, তারপর চোখ দুটো বন্ধ করে গেয়ে উঠলেন। দু চোখ জ্বালা করছে আমার, হয়তো চোখ থেকে বৃষ্টি ঝরতে চাইছে, কিন্তু কেন? যার উত্তর শুধুই আমি জানি না। আবেগ দিয়ে গাওয়া হয়তো একেই বলে। প্রতিটি লাইন ওনার কণ্ঠে জীবন্ত হয়ে উঠছে যেন। গান গাওয়া শেষ করে মুচকি হেসে গিটারটা পাশে দাঁড়ানো ছেলেটার হাতে ধরিয়ে দিয়েই নেমে গেলেন স্টেজ থেকে। চোখ দুটো টলমল করছিল ওনার, যেন এখনই ঝরে পড়বে দুফোঁটা জল। কি ভয়ানক গোলকধাঁধায় ফেসে গেছি আমি। ওনার গাওয়া গান আর তার আগে বলা প্রতিটি কথা যে ছিল আমাকেই উদ্দেশ্য করে। উনি যদি সত্যি আমায় ভালোবাসেন, তাহলে চিত্রার সাথে ওসব কেন? ওয়াই? এই, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আর এই বালতি ভরা পানি বা কেন? তোকে কিছু প্রশ্ন করব, না পেঁচিয়ে স্ট্রেট আনসার দিবি, আর পেঁচালেই এই পানি তোর মাথায় ঢালবো, বুঝতে পেরেছিস? কি এমন প্রশ্ন করবি? প্রথম প্রশ্ন হলো, শুভ্র ভাইয়ের সাথে কি তোর রিলেশন চলছে? কি পাগল নাকি? উনার সাথে আমার রিলেশন কেন চলবে? আরে উনি তো তোকে পছন্দ করেন। তাহলে তোর কোমরে হাত রেখে রোম্যান্সের মানে কি? রোম্যান্স? কি বলছিস তুই? কিসের রোম্যান্স? ঠাডিয়ে দেবো একটা। ওয়াশরুমের দরজা চিপায় দাঁড়িয়ে তোরা কি মহাকাশ নিয়ে গবেষণা করছিলি নাকি? আরে ওটা তো ভাইয়ার পা স্লিপ করেছিল তাই। তুই যখন ওয়াশরুমে ঢুকলি তখনই ভাইয়া এলো। উনি কিছু একটা বলতে এসেছিলেন আমায়, কিন্তু কিছু বলে ওঠার আগেই পাটা স্লিপ কেটে একদম আমার উপরে এসে পড়লেন। উনি যদি আমার উপরে পড়তেন তাহলে আমার মাথাটা একদম দেয়ালে লেগে যেত। অনেক কষ্টে এক হাতে দেয়াল ধরে নিজেকে আটকে নিয়েছেন উনি, আর অন্য হাতে আমার কোমর ধরেছেন যেন আমি দেয়ালে ধাক্কা না খাই। এইটুকুই। এইটুকুই? এইটুকুই। চিত্রা এইটুকু বলার সাথে সাথেই বালতির পানিটুকু ঢেলে দিলাম ওর মাথায়। চিত্রা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কি হলো? আমি তো প্রশ্নের উত্তর দিলামই, তাহলে পানি কেন? লেট করে দিয়েছিস তাই? তোর কোনো ধারণা আছে এই 3টে দিন কিভাবে কেটেছে আমার? 3 দিন মানে বুঝিস তুই? 3 দিন মানে হলো 72 ঘন্টা। তার মানে কত জানিস? 4320 মিনিট। মাই গড! চিত্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই বললেই চলে। আমি তো ভাবছি শুভ্র ভাইয়াকে নিয়ে। ইস, না জেনে ওনাকে কত কথা শুনিয়ে দিলাম। এবার ওনাকে সরি বলবো কিভাবে? সামনে যেতেই তো আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। রুমের দরজা বন্ধ করে বিছানার উপর উঠে লাফালাফি করছি। শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে, শুধু এবং শুধুই আমাকে ভালোবাসে। ইস, কি মজা! হঠাৎই জানালা ভেদ করে একটা কাগজ এসে লাগলো আমার গায়ে। আমার রুমটা দোতলায়, নিচ থেকে কেউ দোতলা জানলা দিয়ে কি করে কাগজ ছুটতে পারে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে কাগজটার দিকে তাকিয়ে থেকে বিছানায় পা ছড়িয়ে বসলাম। কাগজটা হাতে নিয়ে মোচড়ানো কাগজটা সোজা করে দেখলাম, কিছু একটা লেখা আছে তাতে।
এই মিষ্টি হাসি, এত রাগ কেন তোমার, এত জেদ? এই ছোট্ট একটা শরীরে এত জোর কিভাবে? তোমার হাতের চরটা বেশ শক্ত ছিল, সাথে মিষ্টিও ছিল। জীবনের প্রথম কোনো মেয়ের হাতে চর খেয়েছি, আর সেই মেয়েটা হলো তুমি। তোমার হাতের চরটা গালে পড়ার পর মনে হয়েছিল আর একটা যদি চর পড়তো গালে তাহলে ব্যাপারটা মন্দ হতো না। কারো হাত এতটা নরম কী করে হয় বলো তো? আচ্ছা, তুমি কি 3 বেলা তুলো খাও? কালকে তোমার শরীরে ওই গোলাপি শাড়িটা কি যে মারাত্মক সুন্দর ছিল তা তুমি জানো? তোমার সাথে বেশ মানিয়েছিল রংটা, সাথে তোমার গালে ছিল রাগের ওই গোলাপি আভা। ইচ্ছে তো করছিল, থাক আর বলবো না, তুমি লজ্জা পাবে। কোনো একদিন সামনে বসিয়ে এই লজ্জা ভাঙা কথাগুলো শোনাবো তোমায়। তুমি লজ্জায় লাল হয়ে মুখ লুকাবে আমার বুকে, আর আমি প্রাণ ভরে দেখবো। সেদিন তোমার চোখে ভালোবাসাটাও দেখতে চাই শ্যামলতা, ঘৃণাটা নয়। তোমার চোখে আমার জন্য ঘৃণাটা যে আমায় প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা দেয়। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে রোদ পাখি, নীল শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল লাগিয়ে বাতাসে চুল উড়িয়ে কি দাঁড়াবে ছাদের কোণে? জানি দাঁড়াবে না, তবু অপেক্ষা করে চলেছি দিনরাত। তোমার পায়ে নিজ হাতে আলতা লাগানোর খুব শখ আমার। একদিন সুযোগ দিও প্লিজ, শুধু একটিবার ভালোবাসা মাখা চোখে তাকিও। তোমার সেই চাহনিতে আমি তো কুপকাত, ইতি তোমার একরাশ ঘৃণা। চিঠির ওপর 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনটা বলে উঠল নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে ভালোবাসি, ভালোবাসি। ঝটপট উঠে আলমারি থেকে নীল শাড়ি বের করে জড়িয়ে নিলাম শরীরে। হাত ভরে চুড়ি আর চোখে কাজল লাগিয়ে অগোছালো চুলগুলো খুলে দিয়েই দৌড়ে চলে গেলাম ছাদে। ছাদে দাঁড়িয়ে আছি, দৃষ্টি রাস্তার দিকে। কোথায় তিনি? উনি কি চলে গেছেন? কথাটা ভেবেই কান্না পাচ্ছে আমার। ঠিক তখনই পেছন থেকে আপু বলে উঠল, কাউকে খুঁজছিস? না না তো, কাকে খুঁজবো? তাহলে এভাবে ছটফট করছিস কেন? কাঁদছিস কেন? আরে না, বাতাসে বালি উড়ে চোখে পড়েছে, তাই হয়তো। এনিওয়ে, তুমি এখানে কিছু বলবে? মা আমাদের তৈরি হতে বললো, মামুনদের ওখানে যাব, বিয়ের ডেট ফিক্স করবে আজ। আপুর কথাটা শুনেই মনটা খুশি হয়ে গেল। নিশ্চয়ই ওখানে গিয়ে ওনাকে খুঁজে পাবো। ইস, কথাটা ভেবেই আপুকে শক্ত করে জড়িয়ে ধরেই এক দৌড়ে নিচে চলে গেলাম। আনন্দে সারা বাড়ি নেচে বেড়াতে ইচ্ছে করছে আমার। বাড়িতে ঢুকে মামু আর মামানির সাথে দায় সারা কথা বলেই চারিদিকে চোখ ঘুরাতে লাগলাম, কিন্তু মহাশয় দেখা মিললে তো। কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারছি না, না জানি কী ভাববে সবাই। কিছুক্ষণ বসে থেকে মুখ কাচুমাচু করে উঠে গেলাম। ধীর পায়ে দোতলায় উঠেই উকিঝুঁকি দিতে লাগলাম চারপাশে, যদি দেখা পাই। হঠাৎ কেউ একজন আমার হাত টেনে দেয়ালে চেপে ধরে ঠিক আমার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। এমন একটা কাজ শুভ্র ভাইয়া ছাড়া আর কারো হতেই পারে না। লজ্জায় আমি মাথা তুলে তাকাতেই পারছি না যেন। এতক্ষণ যাকে এত খোঁজাখুঁজি তাকে সামনে পেয়েও তাকাতে পারছি না। উনি আমার চুলগুলো হাতের আঙুল দিয়ে আছড়ে দিয়ে কানের পেছনে গুজে দিলেন। কানের কাছে ঠোঁট এনে নরম স্বরে বলে উঠলেন, আচ্ছা, হালতা লাগানোর অধিকারটা কি দেবে আমায়? ওনার কণ্ঠে আমি কেঁপে উঠলাম। কাপা কাপা গলায় কিছু বলতে যাব, তার আগেই পেছন থেকে কেউ একজন কেশে উঠল, যাকে বলে নোটিসেবল কাশি। কাশির শব্দ কানে যেতেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো শুভ্র। অভ্র ভাইয়া পকেটে হাত দিয়ে ভুরু নাচিয়ে বলে উঠলেন, কাহিনী কি কি চলে এখানে? ইস, কি লজ্জা, কি লজ্জা! এতক্ষণ যে হারে লজ্জা পাচ্ছিলাম সেই লজ্জার হার মুহূর্তেই 10 গুণ বেড়ে গেল। এবার ইচ্ছে হচ্ছিল মাটি ফাঁক করে তার ভেতর ঢুকে যাই আমি। শুভ্র ভাইয়া এবার পাঞ্জাবের কলার ঠিক করতে করতে বলে উঠলেন, কি আবার চলে? তোর একমাত্র শালিকে আপ্যায়ন করছিলাম আর কি। বোনের হবু শ্বশুর বাড়ি বলে কথা, আজও যত না করলে চলে তাই আদর করছিলাম। তাই নাকি? নিচে আমার হবু শ্বশুর শাশুড়ি শালা সবাই বসে আছে, তাদের আপ্যায়ন না করে তুই শুধু আমার ছোট শালির ওপর এত কর্তব্যবোধ দেখাচ্ছিস কেন? সেটাই তো বুঝতে পারছি না। এত আদর কি শুধু তার জন্যই? আরে তোর শালি একটু বেশি ছোট কি না? হারিয়ে টারিয়ে গেলে তো আবার সমস্যা, তাই না? তাই ভাবলাম একটু গাইড দিই, এই আর কি। বাচ্চা মেয়ে তো, বুঝিস না? বাব্বা, ছোট মিয়া কাহিনী কি?
আমার শালিকে নিয়ে তোমার এত চিন্তা? সন্দেহজনক ব্যাপার, ব্যাপক সন্দেহজনক ব্যাপার। আরে ভাই, বারবার শালি না বলে মাঝে মাঝে ফুল করে আমার বউ তো বলতে পারিস, তাহলে তো আর এত প্রশ্ন আসে না। ওহো, তাই বুঝি? আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেলাম সেখান থেকে। দুই ভাই মিলে আমাকে কি ভয়ানক লজ্জার মধ্যেই না ফেলতে যাচ্ছিল, অসভ্য কোথাকার। এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের পিকো ডায়েরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।